সরাসরি অ্যাড্রেস করেছেন, মানুষকে ক্যাশ বেনিফিট দিয়েছেন। এগুলো ওই বুজরুকি যেগুলো আছে, হিন্দুত্ববাদ বলেন আর যেগুলোই বলেন, যা দিয়ে মোদি বা বাজপা সবাইকে আকৃষ্ট করতে চেয়েছিল সেইটা করা যাচ্ছে না। আমি আমার দলের পক্ষ থেকে বলেছিলাম, আমরা এখন যে কিসের বিনিময়ে? কোনো বিনিময় না, তুমি গরিব, তোমার কোনো ইনকাম নেই, উপার্জন নেই, তাই সরকার তোমাকে এই টাকা দিচ্ছে। একটা পরিবারে যদি 4টা গরিব মানুষ থাকে, সে 4000 টাকা পাবে। গ্রামে অবশ্য আজকাল 4000 টাকা দিয়ে চলাও কঠিন হয়েছে, কিন্তু তারপরেও ভালো করে অন্যান্য কিছু মিলে যদি চলতে পারে, হয়তো তার কিছু সঞ্চয় হতে পারে, সেই সঞ্চয় কোনো কাজে লাগাতে পারেন এবং অবস্থা পরিবর্তন করতে পারেন। পৃথিবীব্যাপী এই পদ্ধতি, যেটাকে ইউনিভার্সাল বেসিক পে বলা হয়, সেইটা অনেকেই চর্চা করবার চেষ্টা করছেন। আমি মনে করি এখানে ভিতরে পণ্ডিতি করবার চেষ্টা করা খুব একটু বেয়াদবির মতো হবে। যারা যারা আলোচক আছেন, আমি আসবার পরে যে কজনের আলোচনা শুনলাম, তারা এতই সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন, বোঝা যায় এরা মানুষের সঙ্গে আছেন, রাজনীতির সাথে আছেন, দেশের জনগণের সেন্টিমেন্টের সাথে আছেন। কিন্তু তারপরে সত্যি কথা কি বলেন, 15 বছর ধরে একটা জালিম সরকার ক্ষমতায় আছে। এই যে 7 জানুয়ারি নির্বাচনের নামে একটা ভণ্ডামি হলো, সমস্ত মানুষ তার বিরুদ্ধে একাট্টা হয়ে গেছিল। বিরোধী দল বলেছে ভোট দিতে যাবে না, মানুষ তো ভোট বর্জন করেছে। 5% ভোট কোনো ভোটই না। কিন্তু আমাদের একটা কনস্টিটিউশন আছে, আমরা সেই কনস্টিটিউশনের একসময় খুবই প্রশংসা করে বেরিয়েছি, এত সুন্দর কনস্টিটিউশন পৃথিবীতে কমই আছে, ডেমোক্রেসির জন্য এটার চেয়ে ভালো আর বিধান কি হবে। অথচ সেই কনস্টিটিউশন বলে না কত পার্সেন্ট ভোট পড়তে হবে একটা জাতীয় নির্বাচনে। ফলে 1% ভোটে যদি পড়ে, তাও একটা ভোট। আওয়ামী লীগকে গাল দেন, আওয়ামী লীগের সমালোচনা করেন, ওরা দুর্মুখ, ওরা দুর্নীতিবাজ, ওরা লুটেরা, ওরা খুনি, যাই বলবেন যথেষ্ট বলা হবে না। কিন্তু তারপরেও এটা ঠিক, আওয়ামী লীগ ওই যে মাঝে মাঝে বলে না আন্দোলন করতে জানি আমরা, বিএনপি কি জানে? আমি দেখি আওয়ামী লীগ আন্দোলন ভাঙতে জানে। গড়ার চাইতে ভাঙার ইতিহাস তাদের বেশি। গড়ার ইতিহাস কিন্তু খুব বেশি নাই। 11 দফার আন্দোলন ওরা করে নাই, স্বাধীনতার পতাকা তারা তোলে নাই, তারা স্বাধীনতার ঘোষণাও দেয়নি, কিন্তু তারপরে সব কিছুর ভাগ তাদের কাছেই গেছে। আমরা কি করেছি তাহলে এতগুলো বছর ধরে? এই যে 95% মানুষ ভোট দিল না, তারপরেও আমরা বলছি আমরা জিতেছি, রাজনৈতিকভাবে জিতেছি। মানুষ বলছে কিন্তু ওই তো সরকারে আছে, ও তো বদলায়নি। মানুষ এখন এরকমও বলে ও কিছু করতে পারবেন না, আরও 5 বছর ইনি থাকবে। কেউ কেউ এরকমও বলে যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত কি তাকে সরাতে পারবেন? আমি এরকম বলে কি আপনাদের হতাশ করছি? আর রিয়ালিটি ইজ এ রিয়ালিটি। মানুষ যেরকম করে ভাবে সেটা অন্তত নেতৃত্বের বোধের মধ্যে পরিপূর্ণভাবে থাকা উচিত। আমি হতাশার কথা বলছি না, আমি বরঞ্চ বলছি মানুষের মধ্যে এই যে ধারণা হলো, কেন? যে মানুষ মনে করেছে আমরা জিতবই, এই সরকার থাকতে পারবে না, সেই মানুষ 7 জানুয়ারি পরে এরকম ভাবলো কেন? কারণ 7 জানুয়ারি আগে তারা দেখেছে লক্ষ লক্ষ লোকের মিছিল, লক্ষ লক্ষ লোকের সভা, অভ্যুত্থান তো বিভাগীয় সম্মেলনগুলোতেই হয়েছিল যখন বিএনপি করেছিল। তারপরে ঢাকা মহানগরে তারা যে সমস্ত সভা করেছে, কোনো কারণ ছাড়াই আজকে নোটিশ দিলে পরের দিন হাজার হাজার লোক। তার মধ্যে আবার আমেরিকা খুব হুমকি ধামকি দিচ্ছিল, আমেরিকা শর্ত দিচ্ছিল, তার সাথে সমস্ত ইউরোপ ছিল। মানুষ মনে করেছে এরপরে তো তারা থাকতে পারবে না। প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমেরিকাকে উল্লেখ করে, ওরা যদি না চায় তাহলে কেউ ক্ষমতায় থাকতে পারে না। তারপরেও তারা ক্ষমতায় থাকলো কিভাবে? অনেকে বলেন ওই যে দিল্লিতে 2+2 বৈঠক হলো, মানে আমেরিকা থেকে যারা আসলেন তাদের 2 জন আর ভারতের 2 জন প্রতিনিধি বসলো। ভারত সেখানে সরাসরি বলল এইখানকার নির্বাচনে, মানে বাংলাদেশের নির্বাচনে তোমাদের এই রকম ব্যবহার করা উচিত হচ্ছে না, কারণ বাংলাদেশের নির্বাচনের সাথে আমাদের সিকিউরিটির প্রশ্ন জড়িত আছে। দেখেছেন আপনারা, পিনাক চক্রবর্তী বলেন যে যখন ভারত হুমকি দিয়েছে, ধমক দিয়েছে,
তখন পিটার হাস পালিয়ে চলে গেছে, আর দেখা করেনি কোথাও। অনেক মানুষ তো মনে করে আমেরিকার লেজ গুটিয়ে চলে গেছে, আমেরিকা এত যে কথাবার্তা বললো একটা কথাও পালন করেনি। আমেরিকা এখন ইন্ডিয়া যা বলে তাই শোনে। আই ডোন্ট নো কোনটা সত্যি। না, পিটার হাস পালিয়ে গেছেন, এটার উপরে অবশ্য ম্যাথিউ মিলার সেখান থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন, হেসেছেন, মানে এরকম কিছু নয়। কিন্তু তারপরেও সত্যি 7 জানুয়ারির পরে ইন্ডিয়া বলেছে ওই জায়গার কর্তৃত্ব করবে, নেতৃত্ব দেবে, রাজনীতি নির্ধারণ করবে ভারতবর্ষ। সাথীরা এবং বন্ধুরা, রাজনীতির মধ্যে আবেগ লাগে, উত্তেজনা লাগে, হিংসা লাগে। হিংসা আমি বলছি, যে লোকটা লুটেরা তাকে আমি পছন্দ করি না, যে লোক খুনি আমি তার বিচার চাই, তার ফাঁসি হোক, আমি খুশি, তাই তো চাই। কিন্তু তারপরেও বলি শুধু আবেগ দিয়ে তো হয় না, কারণ এই সত্যি 15 বছর ধরে একটা অবৈধ বেআইনি সরকার ক্ষমতায় বসে আছে। আমার আপনার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, কষ্ট হচ্ছে, অন্যায়গুলো, অত্যাচারগুলো দেখছি, নিজে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি, কিন্তু এখনো তো প্রতিকার করতে পারিনি। এখনো যখন বলছি প্রতিকার করতে পারবো, এই বিশ্বাস কি মানুষের মধ্যে আছে? আমি বলছি সেই বিশ্বাস জাগাতে হবে, জাগাবার বহু জায়গা আছে, কিন্তু কি করলে জাগাতে পারেন? ব্যারিস্টার সারোয়ার যখন বললেন একটা বড় দল আজকে রাজনীতিতে যে অবস্থান নেওয়ার কথা সেই অবস্থান নিচ্ছে না, কেন নিচ্ছে না? এই দল যাই হোক তাকে তো সেকুলার বলতে পারবেন না, আমাকে বলতে পারেন সেকুলার, তাকে বলতে পারবেন না। তারা কোনোদিন সেকুলারিজমের কথা বলেনি। আমি সেকুলারিজমের ব্যাখ্যা আমার মতো বুঝি, রাষ্ট্র কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না, পৃথিবীব্যাপী এটা সত্য। আপনি মুসলমান, আপনি মুসলমানই আছেন, রাষ্ট্র আপনার এই ধর্ম বিশ্বাস দিয়ে কোনো রকম খোঁচাখুচি করতে পারবে না, আপনার বিশ্বাসকে আপনার বলতেও দেবে। অন্য কাউকে আপনি আঘাত করবেন না, আপনি আপনার ধর্ম পালনও করতে পারবেন। কিন্তু এখানে বিষয়টা হয়েছে, দেখছি ইসলামপন্থী দল বাংলাদেশে যারা যারা আছেন তারা এই সরকারের বিরুদ্ধে সুস্পষ্টভাবে লড়াই করবার কর্মসূচি তো ঘোষণা করেননি। আমি কাউকে আহত করার চেষ্টা করছি না, আমি দেখেছি খুবই বুজুর্গ লোক, তারা বলছে মা জননী আপনি যদি পারেন 100 বছর ক্ষমতায় থাকেন কিন্তু ইসলামকে রাখেন। 100 বছর হাইজ্যাক করে মানুষের ভোট লুট করে মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকলে সেটা ইসলাম হবে? কত বড় বড় নেতা, বাঘের মতো গর্জন, হাজার হাজার লোক আসে, কিন্তু কই এখন তো দেখছি না, এখন তো কথা বলবার কথা তো বলছেন না। আমাকে ওই জায়গা ঠিক করতে হবে। এটা কেবল একটা ইমোশন সেন্টিমেন্টের বিষয় নয়, এটা কেবলমাত্র কোনো বিদ্বেষের বিষয় নয়। আমি যে লড়াইটা করতে চাই সেই লড়াইটা বুঝে করা দরকার। আচ্ছা, আমি আপনাদের এরকম করে একটা কথা বলি, ধরেন 28 অক্টোবর যে বিশাল সমাবেশ হলো ওইখানে বিএনপি অফিসের সামনে কত মানুষ জমা হয়েছিল? কেউ বলেন 5 লাখ, কেউ বলেন 10 লাখ, কেউ বলেন 15 লাখ। সাংবাদিক যারা যারা ছিলেন তারা আমাকে বলেছেন, আমি আলাদা করে তাদের সাথে জিজ্ঞেস করে জানতে চেয়েছি, তাদেরকে যখন হামলা করা হলো সাউন্ড গ্রেনেড দিয়ে কিংবা ধরেন যে টিয়ার গ্যাস দিয়ে, ওই এতগুলো লোক সেখান থেকে চলে যেতে কত সময় লেগেছে? 20 মিনিট। নেতা যারা ছিলেন মঞ্চের উপর তারা কোনো নির্দেশ দেননি, কাউকে দিয়েছেন? সবাই নিচে নেমে যাচ্ছিলেন। কেউ একজন জিজ্ঞেস করেছেন, একটা কিছু তো বলতে হবে, এত বড় একটা অনাচার, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই সবার পারমিশন পেয়েছি, আমরা গণতান্ত্রিকভাবে সভা করছি, আমরা কোনো বিশৃঙ্খলা করিনি, তারপরে ওরা ওটা করবে কেন? আচ্ছা, তারা যদি এখানে বলতেন, কথার কথা আমি বলছি, তারা তো বলেননি, তারা যদি বলতেন আমাদের এটা একটা আইনসিদ্ধ সভা, এই সভায় আওয়ামী গুন্ডারা পুলিশের ছদ্মবেশে বা যে ভাষাই বলুক আমাদের উপর হামলা করার চেষ্টা করছে, আপনারা রুখে দাঁড়ান, কি দাঁড়াতে বলেন? এই এতগুলো বছরে কোনো একটা লড়াইয়ে, কোনো একটা মুহূর্তে আপনি সরাসরি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন আসো আমার সাথে, আমি তোমার সাথে পাঞ্জা লড়ব, আমি তোমাকে চাই না, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো, কিন্তু আমি আমার জায়গায় আছি, তোমার পদত্যাগের বাইরে আর কোনো দাবি নাই আমার। এরকম করে দাঁড়ানি তো নি। কাজে আজকে যে আমাদের এই সফলতার জায়গায় যেতে পারল না, তার অন্য কোনো কারণ যদি বলেন তাহলে তো হবে না। আমি এটাও বলছি,
ওই যে ভারতবর্ষ ওই জায়গায় বলল 2+2 বৈঠকের মধ্যে দিল্লিতে বাংলাদেশের নির্বাচন হলে আমাদের সিকিউরিটির প্রবলেম হবে, আমেরিকার তো বলবার কথা ছিল তোমরা কত বড় কত বিশাল, বাংলাদেশ এতটুকু একটা দেশ, সেই দেশে নির্বাচনকে তোমরা তো ভয় পাচ্ছ। হোয়াট আ কান্ট্রি ইউ আর, তোমরা কি দেশ, ভারত কি দেশ, এত গর্ব করো, বাংলাদেশকে ভয় করো। আমেরিকাতে তা বলেনি। আজ আমরা ভারতের নির্বাচনের ব্যাপারে নিশ্চয়ই উদাসীন থাকতে পারি, হুসো এভার কামস, যেই আসুক, কিছু আসে যায় না, অবস্থা আগের মতোই থাকবে। আচ্ছা বলেন তো, বাইডেন এবং ট্রাম্প দুইজনে যে কেউ থাকলে আন্তর্জাতিক রাজনীতি কি একই রকম থাকবে? ট্রাম্পের নির্বাচনী জনসভায় গিয়ে মোদি বক্তৃতা করেছিলেন, মনে আছে আপনাদের? ট্রাম্প যদি জেতেন, উনি কী ধরনের মানুষ, ট্রাম্পকে কে কে সমর্থন করবেন, ট্রাম্পের ভারতবর্ষের প্রতি অ্যাটিটিউড কী হবে? বাইডেন গভর্নমেন্ট বা ডেমোক্রেটিকরা তবু ভারতে যে হিন্দুত্ববাদ, যে নাগরিকত্ব আইন, যেই ধরনের ভাঙচুর, মুসলমানদের উপরে নির্যাতন, তার বিরুদ্ধে কথা বলছে। এবং সর্বশেষ আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট যে বিবৃতি দিয়েছে তাতে বলেছে তারা বাংলাদেশের এই সমস্ত ঘটনা পছন্দ করছে না। মনে করেন ট্রাম্প আসলেও একই পলিসি থাকবে? জানি না, আমি জিজ্ঞেস করছি আপনাদের, একইভাবে বলি, আপনারা বলছেন হয়তো আপনারা ঠিক বলছেন, মোদি আসুক আর যেই আসুক পরিস্থিতি একই রকম থাকবে। আমি দেখছি ভারত এত বড় দেশ, মমতা ব্যানার্জি যে বক্তৃতা করছেন সেখানে তিনি হিন্দু মুসলমান ঐক্যের কথা বলছেন এবং সরাসরি বলছেন যে এই মুসলমানদের যেরকম করে মোদি তাদের উপরে নির্যাতন করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কোনো কোনো সময় মানুষের পরিবর্তন পরিস্থিতিরও পরিবর্তন করে। ভারতের নির্বাচন তাই আমার কাছে খুব ইন্টারেস্টিং বিষয়। তবে হ্যাঁ, এইটা ঠিক, আমি মনে করি আপনারা যে সেন্টিমেন্টের কথা বলেছেন সেই সেন্টিমেন্টগুলোর আরও বেশি সংগঠিত রূপ হওয়া দরকার। আপনাদের মনে আছে সম্ভবত ফারাক্কা চুক্তি যখন হয়েছে, যদি অনেকগুলো বছর আগে, তখন আমরা সবাই খুবই আনন্দিত হয়েছিলাম। এখন কি মনে হয়? আবার তো ফারাক্কা চুক্তি 1 বছর পরে বোধ হয় 26 সালে রিনিউয়াল হবার কথা। আমি একদিন দেখলাম টেলিভিশনে আসিফ নজরুল একটা শোতে বলছেন পৃথিবীব্যাপী যে 2 দেশের মধ্যে বর্ডার আছে তাদের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে ভারত বাংলাদেশের চুক্তি হলো সর্বনিকৃষ্ট, যেখানে বাংলাদেশের কোনো স্বার্থই নাই, সমস্ত তাদের স্বার্থ। এটা কোনো চুক্তি হতে পারে? ফারাক্কা পয়েন্টে যে পানি আসবে সেটা এই ভিত্তিতে ভাগ করব, আর তাতেই আমরা খুশি। তো ফারাক্কা পয়েন্টে তো পানি আসে না, এখন তার আগে তারা কেটে কেটে অন্য জায়গাতে পানি নিয়ে চলে গেছে। তারপর বলছে গজলডোবাতে যে পানি আসবে সেটা আমরা ভাগ করে দেব। এই ফারাক্কা চুক্তি আবার রিনিউয়াল যখন হবে, আন্দোলন যদি করতে হয় তাহলে ওইটা বলতে হবে। যারা বলছে তেঁতুলিয়াতে তারা আবার ট্রানজিট চায়, এখন থেকেই তার ব্যাপারে কথা বলতে হবে। আমাদের এখনই বলা উচিত বা তখন বলা উচিত ছিল, ট্রানজিট যখন দিয়েছ আমি কি লাভবান হয়েছি নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি? তখন মনে হয়েছে আপনাদের এই অর্থনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছিলেন আরে এইটা নিয়ে আবার দর কষাকষি করা দরকার, ওরা আমাদের প্রতিবেশী ভাইয়ের মতো, তাদের সাথে দর কষাকষি কি? ভাবতে পারেন কত নিকৃষ্ট লোক হলে তারা এটা করতে পারে। আমি আজকাল প্রায় দেখি অনেকেই বক্তৃতা করছেন, আজকে সরোয়ারও বললেন ভারতীয় পণ্য বর্জন করবেন। সবচাইতে কুৎসিত কদাকার ভারতীয় পণ্য কোনটা? আওয়ামী লীগ। তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি বক্তৃতা করেছেন? কোনো চিন্তা করবেন না, আমেরিকা যাই বলুক, অন্যান্য দেশ যাই বলুক, ভারত আমাদের সাথে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। এর চাইতে ভালো ভারতীয় পণ্য থাকতে পারে? তারপরেও বর্জন তো করা যায়নি। তাকে বর্জন তো করেনি। কে করেনি? আমরা। আমাদের পক্ষে যেমন ধরেন ওবায়দুল কাদের সাহেব, আমার, এটা ভারতের অর্থনীতিকে কতখানি আঘাত করে। একটা টক শো শুনে বললেই তো হবে না, সত্যি সত্যি ভারত কি দুর্বল হয়ে গেছে? তাহলে এই লড়াইটাকে, এটার ফিজিক্যাল ট্রান্সলেশন মানে এটা শারীরিক ব্যাখ্যা, সড়কে উপস্থিতি কীরকম করে আমি করাতাম, পারলাম না। কেন? আবার বলি, যেই সমস্ত দলগুলোর কথা বলছেন তাদের কেউই আজকে আমি যতখানি বক্তৃতা করছি তারা এই রকম করেও বক্তব্য রাখবে না, রাখে নাই। কারণ আমার হারাবার কিছু নেই।
কিন্তু তাদের চিন্তা আছে অনেক কিছু জেতার। কিন্তু ভাবেন, যতদিন পর্যন্ত এই সরকার আছে তারা তো দে আর ভেরি কমফোর্টেবল উইথ দিস গভর্নমেন্ট। এখন যারা সরকার আছে তাদের সাথে তারা যত আরামে আছে, তারা এটা বদলাতে চাইবে কেন? তাহলে আপনি সেটা ভাবতে পারেন না কেন? হয় তার মন বদলান, না হলে বিদ্রোহ করেন, তাই তো? মন কি বদলাবে? না, যদি বদলায় তাহলে বিদ্রোহের কথা তো বলেননি। এখন যদি মনে করেন তার বদলে বিদ্রোহ আমরা করি, চলেন ঐক্যবদ্ধ হই, তারপরে আবার একটা বিশেষ স্লোগান দিয়ে সেই জন্য ঐক্যের ডাক দেবেন, তা ঠিক মতো ফলতে নাও পারে। আমি বলছি, নিশ্চয়ই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য সর্বব্যাপক ঐক্য হওয়া দরকার। হয়েছে ঐক্য? আমাদের দেশের আর একটা বিষয় খেয়াল করা উচিত। আমি আমার কথা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। সবচেয়ে বড় ঐক্য কিসের দরকার? জাতীয় মুক্তির লড়াইয়ে, স্বাধীনতা যুদ্ধে। সেই স্বাধীনতা যুদ্ধে আমাদের বৃহত্তর ঐক্য হয়েছিল। যখন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তখন ন্যাপ বলেন, সিপিবি বলেন, অন্যান্য পার্টি বলেছিল আমরাও তো এই দফা সমর্থন করি, আমরাও স্বাধীনতা সমর্থন করি, আপনি আমাদেরকে সাথে নেন, একটা ঐক্য করেন, জাতীয় ঐক্য। শেখ মুজিবুর রহমান কি জবাব দিয়েছিলেন? ভালো কথা বলেছিস, তোর দলের সাইনবোর্ড পাল্টে ফেল, আমার দলের সাইনবোর্ড নিয়ে নে, আমার দলে যোগ দে। কেউ যোগ দেয়নি, সেরকম ঐক্য হয়নি, কিন্তু লড়াই হয়েছিল এবং বাঙালি জিতেছিল। এখনো সবাই বলছি জাতীয় ঐক্য হোক, এক মঞ্চ হোক, সে কথাও বলছি, তো হচ্ছে কি? এখন পর্যন্ত হয়েছে? আমাকে যদি বলেন এই এক মঞ্চ এরকম হবে যে, তা আমার মনে হয়নি বলে আমি তখন থেকেই যুগপৎ আন্দোলনের কথা বলছি। আজও আমি একই কথা বলছি। যদি ওই আশায় থাকেন যে আমরা মুসলমানরা সব এক হয়ে যাব, মনে আছে আপনাদের ভারতবর্ষ যখন বিভক্ত হয় তখন সবচাইতে বড় বেশি করে মুসলিম জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল। বলেছিল মুসলমানদের জন্য আলাদা জাতি, আমরা রাষ্ট্র গঠন করব। গঠিত হয়েছিল পাকিস্তান। পাকিস্তানে মুসলমানদের সংখ্যা কত ছিল? আর যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসেনি তাদের সংখ্যা কত ছিল? আমরা উভয় পূর্ব একটা বিষয় আছে, তা হচ্ছে এই সরকারকে ফেলতে হবে, এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। সেইখানে রাস্তায় আমাদের ঐক্য হবে, এই রাস্তায় আমাদের ঐক্য হবেই, এই একটা আমি বিশ্বাস করি। ধরেন মিছিলে গেছি, সে আমার সাথে কি জামাতে ইসলাম নাকি নিজামে ইসলাম না কে আছে জানি না, কিন্তু গুলিতে একজন মরেছে। সেই গুলিতে নিহত মানুষের হত্যার প্রতিবাদে আমরা সবাই মিছিল করব, পথের মধ্যে দেখবেন একসাথেই মিছিল হয়ে যাচ্ছে। আমি মনে করি যদি আন্দোলনকে সেইখানে নিতে পারি আমরা, তারই জিতব। তার বাইরে যদি বলেন আমাদের পক্ষে কে আছে বলেন? আমেরিকাও নেই বলছেন আপনারা, ইন্ডিয়া তো নাই, চীন আছে, রাশিয়া আছে আমাদের পক্ষে, ভারতও নাই। আমরা কি একেবারে অসহায় একা? আমাদের লড়াই তো আমাদেরকেই লড়তে হবে, এই জন্যই আমরা বলি। আর লড়াই যদি ঠিক মতো লড়তে পারি, একবার যদি বিদেশিদের মনে হয় ইনি আর থাকতে পারবেন না, তখন তারা আপনার সাথে কথা বলতে আসবে। তার আগে আসছে না, তার আগে আসবে না। ওই লড়াইটা যাতে শক্তিশালীভাবে গড়ে তুলতে পারি, সেই কথা ভেবেই আমরা কাজ করতে থাকি। আবারও ধন্যবাদ দিচ্ছি নিজাম ইসলামকে এই সভার আয়োজন করার জন্য।